ওম গাং গণেশায় নমঃ। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব 2025 সালে শ্রী গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং খুব সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে শ্রী গণেশের পুজো অর্চনা করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। দেখুন, শ্রী গণেশের জন্ম এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি মধ্যাহ্নকালে হয়েছিল এবং এই চতুর্থী তিথি লাগছে আগামী 26শে আগস্ট মঙ্গলবার দুপুর 12:52 থেকে এবং চতুর্থী সমাপ্ত হবে 27শে আগস্ট বুধবার দুপুর 2:18। তবে উদয়া তিথি হিসাবে আগামী 27শে আগস্টই অর্থাৎ বুধবার দিনই গণেশ চতুর্থী কিন্তু পালন করা হবে এবং 2025 সালে শ্রী গণেশ চতুর্থী মানে গণেশ পুজো করার সর্বশ্রেষ্ঠ সময়টা হচ্ছে 27শে আগস্ট সকাল 7:02 থেকে শুরু করে সকাল 11:50 পর্যন্ত এবং মহেন্দ্রযোগের সময় হচ্ছে দুপুর 1:39 থেকে শুরু করে 3:18 পর্যন্ত এবং রাহুকালের সময় থাকছে এই দিন অর্থাৎ 27শে আগস্ট বুধবার দিন বেলা 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। দেখুন, শাস্ত্র বলছে রাহুকালে কোনো শুভ কাজ করতে নেই, কোনো পুজো পার্বণ করতে নেই। সেক্ষেত্রে আপনারা আগামী 27শে আগস্ট এই যে রাহুকালের সময়টা আপনাদেরকে জানাচ্ছি যে বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত কোনো শুভ কাজ কিন্তু করবেন না। আচ্ছা, এরপর শ্রী গণেশের পুজো অর্চনা কিভাবে করবেন ঘরোয়া পদ্ধতিতে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে অনুরোধ করব কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন অথবা জয় শ্রী গণেশ লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখুন, আমাদের সনাতন ধর্মে আমরা যতজন দেবদেবীর উল্লেখ পাই, ভগবানের উল্লেখ পাই, তাদের মধ্যে প্রথম পূজ্য ভগবান হলেন শ্রী গণেশ ঠাকুর এবং শ্রী গণেশের দুটো স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি এবং এই দুই স্ত্রী হলেন লাভ এবং সমৃদ্ধির দেবী এবং স্বয়ং গণেশ ঠাকুর হলেন সিদ্ধিদাতা। তাই কোনো ভক্ত যদি শ্রী গণেশ চতুর্থীর দিন অর্থাৎ যেদিন গণেশজির জন্ম হয়েছিল এই দিন উদযাপন করেন বা গৃহে পুজো অর্চনা করেন, সেই গৃহে সমস্ত দেবদেবীর কৃপা দৃষ্টি বিদ্যমান থাকে এবং সেই গণেশের আশীর্বাদে সেই সব পরিবারে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না। যেহেতু স্বয়ং আশুতোষ নীলকণ্ঠ জগৎ সৃষ্টিকর্তা দেবেশ্বর মহাদেবের অত্যন্ত প্রিয় পুত্র হলো শ্রী গণেশ, তাই ইনার পুজো কয়েকটি উপকরণের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসেই এই গণেশ চতুর্থী পালন করতে পারবেন। দেখুন, মহাদেব যেরকম অল্পতেই সন্তুষ্ট ঠিক তেমনি শ্রী গণেশ ঠাকুরের পুজোতেও খুব একটা আড়ম্বরের প্রয়োজন পড়ে না। কয়েকটি উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু শ্রী গণেশের পুজো অর্চনা করতে পারেন। আচ্ছা, প্রথমত আপনারা 27শে আগস্ট বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান পর্ব সেরে নেবেন। যিনি গণেশ পুজো করবেন তিনি কিন্তু এদিন অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন, লাল আসনে পুজো করতে বসবেন। এই দিন বাকি ঘরের সদস্যরা কিন্তু নীল অথবা কালো রঙের বস্ত্র একেবারেই পরিধান করবেন না এবং গণেশ ঠাকুরের মূর্তি বা ছবিতে লাল আসনের উপর মানে ছবিটি লাল আসনের উপর রাখার চেষ্টা করবেন বা সিংহাসনে লাল আসন পেতে প্রথমে উনার অভিষেক করবেন শ্রী গণেশজির। যদি আপনাদের ঘরে মূর্তি থাকে শ্রী গণেশের বা যদি ছবি থাকে সেখানেও কিন্তু অভিষেক করতে পারেন। আচ্ছা, অভিষেকটা কি দিয়ে করবেন? দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা অর্থাৎ কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে পঞ্চামৃতর মতন তৈরি করে আপনারা কিন্তু এটি দিয়ে শ্রী গণেশজির অভিষেক করবেন। তারপরে বিশুদ্ধ জল অর্থাৎ গঙ্গা জল দিয়ে শ্রী গণেশ ঠাকুরকে স্নান করাবেন এবং জলচৌকি হোক বা সিংহাসনের উপর অল্প করে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটিকে পবিত্র করে একটি লাল চেলি কাপড় পেতে তার উপরে কিন্তু শ্রী গণেশ ঠাকুরকে অবশ্যই রাখবেন। এরপর শ্রী গণেশ ঠাকুরের পুজোতে সব থেকে যেটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহার করা হয়, যেটি ছাড়া শ্রী গণেশের পুজো অসম্পূর্ণ রয়ে যায়,
সেই উপকরণটি হচ্ছে দুর্বা ঘাস। এটি আপনারা একটু বেশি করে সংগ্রহ করবেন এবং শ্রী গণেশ ঠাকুরের যে চৌকি বা সিংহাসনটি রয়েছে তার উপর দুর্বা ঘাস রেখে দেবেন এবং তার সঙ্গে কিছু আপনারা ওই অক্ষত চাল, আতপ চাল গণেশ ঠাকুরের উদ্দেশ্যে সিংহাসনের উপর রেখে দিবেন। এরপর আপনারা শ্রী গণেশ ঠাকুরকে অবশ্যই পৈতে পড়াবেন। এই পৈতে আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে ইজিলি পেয়ে যাবেন। তবে দেখুন, পৈতে দু রকমের হয়, একরকম হয় সাদা রঙের হয় এবং আরেকটি হয় হলুদ পৈতে। যদি আপনারা হলুদ পৈতেটা পেয়ে যান দশকর্মা ভাণ্ডারে, তাহলে অবশ্যই এই গণেশ ঠাকুরকে কিন্তু এই দিন হলুদ পৈতে নিবেদন করার চেষ্টা করবেন। এরপর আপনারা একটি গোটা সুপারি নেবেন এবং লাল মৌলি সুতো দিয়ে সেই গোটা সুপারিটিকে ভালো করে বেঁধে দিবেন। এর ফলে গোটা সুপারিটা হয়ে যাবে গণেশ সুপারি এবং এই সুপারি সারা বছর আপনার জীবনে শুভ ফল প্রদান করবে এবং এই সুপারিটি আপনারা শ্রী গণেশ ঠাকুরের পাশে রেখে দেবেন। তবে গণেশ ঠাকুরের পুজোতে আপনারা যে ফল, নৈবেদ্য বা গোটা সুপারি দিবেন, এগুলো কিন্তু অতি অবশ্যই পান পাতার উপর রাখার চেষ্টা করবেন এবং এই গণেশ সুপারির উপর অল্প করে আতপ চাল এবং লাল চন্দনের টিপ অবশ্যই দিবেন এবং 21টি দুর্বা ঘাস লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে সুপারির উপর রেখে দিবেন গণেশজির সামনেই। অনেকের মনে প্রশ্ন থাকে যে গণেশ ঠাকুরকে কতগুলি দুর্বা ঘাস দেওয়া উচিত। সেক্ষেত্রে বলি, অন্তত 21টি দুর্বা ঘাস আপনারা শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন উনার মাথার উপরে, বা এর বেশিও কিন্তু নিবেদন করতে পারেন। তবে অন্তত যেন 21টি দুর্বা ঘাস হয় গণেশজির পুজোর ক্ষেত্রে। তবে শ্রী গণেশ ঠাকুরকে দুর্বা যখন আপনারা নিবেদন করবেন, তখন এমন ভাবে দেবেন যেন দুর্বার মুখটা যিনি পুজো করছেন তার দিকে যেন হয়। বিষয়টা বুঝতে পেরেছেন? দুর্বা ঘাসের যে মুখটা থাকবে, যিনি পুজো করছেন তার মুখের দিকে ওই ঘাসের মুখটা কিন্তু থাকবে। এইভাবেই দুর্বা শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন কিন্তু করতে হয়। দেখুন, এই যে গণেশ সুপারিটা আপনারা তৈরি করলেন, এটা কিন্তু বহু কাজে লাগে। অনেকেই কর্মক্ষেত্রে এটি নিয়ে যায় সঙ্গে করে, বা অনেক বাচ্চারা স্কুল কলেজ গেলেও তারাও কিন্তু এই গণেশ সুপারিটিকে সঙ্গে করে নিয়ে যায়। কি হয় এতে? পড়াশোনা ভালো হয়, জীবনে উন্নতি আসে, পরিবারের শ্রীবৃদ্ধি হয়, বা অনেকেই ইন্টারভিউ দেওয়ার সময় বা চাকরির জন্য এই গণেশ সুপারি কিন্তু সঙ্গে করে নিয়ে যায়। এছাড়াও যে কোনো শুভ কাজে আপনারা কিন্তু এই গণেশ সুপারিকে নিজের সঙ্গে রাখতে পারেন। যাই হোক, আপনারা এরপর একটি জবা ফুল ও গাঁদা ফুলের মালা নিয়ে নেবেন এবং সেটি গণেশ ঠাকুরকে অর্পণ করবেন এবং গণেশ ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। ধূপ ধুনা পুজোতে ব্যবহার করা জিনিস এগুলো, একটা কমন বিষয়। ধূপ ধুনো পুজোর একটা আবশ্যক বিষয়, এগুলো পুজোর মধ্যে রাখবেন। এরপর আপনারা মাটির প্রদীপ হোক বা চারমুখী যে প্রদীপ হয়, সেটি আপনারা শ্রী গণেশ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন। তবে অবশ্যই ঘি দিয়ে এই প্রদীপ প্রজ্বলিত করতে হয় এবং সেই ঘিয়ের মধ্যে, অর্থাৎ প্রদীপের মধ্যে অল্প করে সিঁদুর দিয়ে দিবেন এবং প্রথমে ওই তেল, যে তেল আপনারা প্রদীপে দিবেন, প্রথমে প্রদীপে তেলটি দেওয়ার আগে শ্রী গণেশ ঠাকুরের চরণে একেবারে অল্প পরিমাণে এই তেলটি প্রথমে একটু নিবেদন করবেন ওনার চরণে, তারপরে সেই তেলটি প্রদীপের মধ্যে দিবেন। আচ্ছা, এরপর শ্রী গণেশ ঠাকুরের অতি প্রিয় একটি জিনিস হলো লাড্ডু। আপনারা লাড্ডু বা মোদক বা 5 রকমের ফল ভগবানকে নিবেদন করতে পারেন। এছাড়াও আপনারা এই প্রত্যেকটি সামগ্রী পিতলের থালাতে বা তামার পাত্রে নিয়ে অবশ্যই স্বস্তিক চিহ্ন এই দিন কিন্তু নিজের ঘরের সদর দরজায় দুপাশে অঙ্কন করবেন এবং আপনার যে ঠাকুর স্থান রয়েছে, যেখানে আপনি বসে শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করছেন, সেখানেও কিন্তু স্বস্তিক চিহ্ন অবশ্যই অঙ্কন করবেন। শুভ বা মাঙ্গলিক কাজে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা অত্যাধিক শুভ বলে শাস্ত্রমতে মনে করা হয়। দেখুন, এই স্বস্তিক চিহ্ন অত্যন্ত পবিত্র একটি চিহ্ন, কারণ স্বস্তিক চিহ্নের মধ্যে শ্রী গণেশ ঠাকুরের স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি তথা 2 পুত্র অর্থাৎ লাভ এবং প্রাপ্তি বিদ্যমান থাকে। তাই অবশ্যই গণেশ পুজোর দিন স্বস্তিক চিহ্ন অঙ্কন করার চেষ্টা করবেন গৃহে। এতে গৃহের মধ্যে আর্থিক সচ্ছলতা, সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং
ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি আপনারা গণেশ পুজো করার সময় 108 বার চ্যান্টিং করবেন। এবং শ্রী গণেশ ঠাকুরের বাহন আমরা প্রত্যেকেই জানি ইঁদুর, তাই উনার বাহনের উদ্দেশ্যে অবশ্যই সিংহাসনের এক পাশে বা যেখানে আপনারা শ্রী গণেশ ঠাকুরকে রেখেছেন সেখানে একটি লাড্ডু রেখে দিবেন উনার বাহনের উদ্দেশ্যে। এতে শ্রী গণেশ ঠাকুর অতি প্রসন্ন হন। এবং শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা সম্পন্ন করার পর আপনারা অবশ্যই শ্রী গণেশের যে দ্বাদশ নাম রয়েছে সেটি কিন্তু উচ্চারণ করবেন। দেখুন, শ্রী গণেশের দ্বাদশ নাম উচ্চারণের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে গণেশ চতুর্থী। এবং এই দিন যারা এই দ্বাদশ নাম গ্রহণ করেন এবং উচ্চারণ করেন তাদের উপর সদা সর্বদা শ্রী গণেশজির আশীর্বাদ অনুকম্পা বর্ষিত হয় এবং তাদের জীবন থেকে সমস্ত আর্থিক কষ্ট, সমস্যা, বিপদ আপদ দূরীভূত হয়। কারণ শ্রী গণেশজি হলেন বিঘ্ন হর্তা, বিঘ্ন নাশক দেব। সুতরাং এই দিন আপনারা অবশ্যই পারলে শ্রী গণেশের যেটি দ্বাদশ নাম রয়েছে সেটি আপনারা শ্রবণ করতে পারেন বা উচ্চারণ করতে পারেন। যাই হোক, আমি চেষ্টা করব ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে শ্রী গণেশের দ্বাদশ নামটা কি তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি। এবং তার সাথে আপনারা প্রত্যেকেই নিজেদের রাশি অনুযায়ী এই মন্ত্র বা নাম প্রত্যেক দিন উচ্চারণ করুন। এর ফলে দেখবেন সমস্ত বাধা বিপত্তি আপনাদের কিন্তু জীবন থেকে নিমেষেই দূর হতে বাধ্য। তবে অনেকেই প্রশ্ন করেন যে গণেশ ঠাকুরকে কি তুলসী পত্র নিবেদন করা যায়? সেক্ষেত্রে বলি কখনোই না, তুলসী পত্র গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় না। এবং গণেশ চতুর্থীর দিন ভুল করেও চন্দ্রদেবের দর্শন করবেন না, অর্থাৎ আকাশের চাঁদ দেখবেন না এদিন। কারণ শাস্ত্র বলছে এই দিন চন্দ্র দেখলে কলঙ্কের ভাগীদারি হতে হয়। দেখুন, অনেকেই এই গণেশ চতুর্থীর দিন মানে সারা দিন ব্যাপী পালন করে থাকেন এই পুজো, বা অনেকেই 5 দিনের মধ্যেই নিরঞ্জন করে দেয়, বা অনেকেই সারা বছর ধরেই শ্রী গণেশ ঠাকুরকে বাড়িতে রেখে উনার পুজো অর্চনা করেন। দেখুন, গণেশ পুজোর শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী তিথি। মূলত যারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন বা যারা বড় ব্যবসায়ী তারাই কিন্তু এই গণেশ চতুর্থী পালন করতেন আগেকার সময়ে। তবে বর্তমান সময়ে আমাদের বাঙালিরা হিন্দু পরিবারে প্রত্যেকেই আমরা কিন্তু গণেশ চতুর্থী পুজো উৎসবটি পালন করে থাকি। তো যাই হোক, যে নিয়মগুলো আপনাদেরকে বললাম এগুলো একটু মেনটেন করবেন। এইভাবে পুজো অর্চনা সম্পন্ন করার চেষ্টা করবেন এবং পুজো শেষে ধূপ প্রদীপ আরতি শ্রী গণেশজিকে নিবেদন করবেন এবং দ্বাদশ নাম অবশ্যই কিন্তু এদিন পাঠ করে ভক্তি সহকারে শ্রী গণেশের পুজো অর্চনা করে নিজের মনস্কামনা জ্ঞাপন করবেন। দেখুন, এই দিন গণেশের পুজো করা মানে জীবন থেকে সমস্ত গ্লানি, পাপ, এদিকে আপনার বিপদ আপদ, দুর্ঘটনা বা অর্থনৈতিক সমস্যা, পারিবারিক ক্লেশ, বৈবাহিক সমস্যা, রিলেশনশিপ প্রবলেম যাই থাকুক না কেন সেখান থেকে ভগবান কিন্তু রক্ষা করেন। তো সুতরাং এই দিন আপনারা প্রত্যেকেই খুব ভক্তি সহকারে শ্রী গণেশজির পুজো করুন এইভাবে খুব সহজ নিয়মে। অবশ্যই আপনাদের এতে ভালো হবে। যাই হোক, প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ।